আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বোর্ড এক্সামের জন্য একটা আইডিয়াল রোড ম্যাপ। কম সময়ের মধ্যে কিভাবে 90 অ্যাবভ নাম্বার পাবে তার কিছু টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা প্রত্যেকটি স্টুডেন্টের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হতে চলেছে, তো চলো শুরু করি। যেখানে পড়তে বসবে সেখানে পড়তে বসার আগে অবশ্যই জায়গাটা ক্লিন করে রাখবে। নিজের এনভায়রনমেন্টটা এলোমেলো থাকলে মাইন্ডটাও এলোমেলো হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তাই চেষ্টা করবে সবসময় নিজের আশপাশটা একটু ক্লিন করে রাখার, একটু সাজিয়ে গুছিয়ে রাখার। এখন তুমি যে সাবজেক্টটা পড়বে সেটা পড়তে গিয়ে যে ম্যাটেরিয়ালস লাগবে, নোটস লাগবে, খাতা লাগবে, নোটবুক লাগবে, পেন পেন্সিল যা যা লাগবে সবটা নিয়ে একেবারে বসবে। তা না হয়তো একবার পেন্সিল খুঁজে পাবে না, একবার পেন খুঁজে পাবে না, একবার খাতা খুঁজে পাবে না। এই করতে করতে কিন্তু পড়াশোনা থেকে ডিস্ট্র্যাক্টেড হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। তোমার হাতে কতটা সময় আছে এবং তোমাকে কতটা কাজ করতে হবে সেই বিষয়টা জানতে গেলে কিন্তু একটা টু ডু লিস্ট অবশ্যই প্রয়োজন। সকালবেলা ঘুম থেকে ওঠার পর বা যখনই কোনো কাজ করছো তোমাকে কি কি কাজ করতে হবে এবং তোমার হাতে কতটা টাইম পাচ্ছ তার জন্য সেইটা অবশ্যই একটা খাতায় লিখে রাখবে। এটাকে আমরা টু ডু লিস্ট বলি। কাজের পরিমাণ আর টাইমের পরিমাণের মধ্যে একটা সামঞ্জস্য না থাকলে কিন্তু কোনো কাজ শেষ করতে, কমপ্লিট করতে অনেক বেশি সমস্যা হয়। তাই যাদের টু ডু লিস্টের হ্যাবিট নেই তারা অবশ্যই আজ থেকেই হ্যাবিটটা তৈরি করে নাও। এইবার আসি আমাদের মেইন টপিকে, কিভাবে আমরা সিলেবাসটাকে কমপ্লিট করব। প্রথমে আমি আমাকে কোন কোন নোটসগুলো মুখস্থ করতে হবে সেগুলো লিখে নেব এবং তার পাশাপাশি কিছু নোটস আমার আগে থেকে কভার করা ছিল কিন্তু রিভিশনের অভাবে সেগুলো আমি অনেকটাই ভুলে গেছি এবং আমাকে ফুল রিভিশন দিতে হবে। তো কোনগুলোতে আমাকে একটু বেশি সময় দিতে হবে, কোনগুলোতে কম সময় দিতে হবে তারও একটা কিন্তু আমি লিস্ট এখানে বানিয়ে নিচ্ছি। কিছু নোটস আছে যেগুলো আমি একবারও মুখস্থ করিনি, একবারও পড়িও নি, তো সেগুলো স্বাভাবিকভাবে একটু কভার করতে আবার টাইম লাগবে। কিছু নোটস আছে আমি অলরেডি মুখস্থ করেছি, বাট শুধু একটু আমাকে রিভিশন নিতে হবে, তো অবশ্যই সেগুলো একটু কম সময় লাগবে। আর কিছু নোটস আছে যেগুলো আমি অলরেডি মুখস্থ করেছি কিন্তু তারপরেও আমার ওগুলো মুখস্থ করতে একটু বেশি সময় লেগেছিল এবং তার সাথে সাথে এখনও পর্যন্ত ওগুলো আমাকে অনেকটা কঠিন লাগে। তো এখন সেইগুলো আমাকে কভার করতে খুব বেশি টাইম না হলে আবার খুব কমও টাইম লাগবে না, একটা মাঝামাঝি আমি টাইম রাখছি তার জন্য। তো এইভাবে কি করেছি, আমি একটা লিস্ট তৈরি করে নিয়েছি যে আমাকে কতটা কি কোন নোটসের পিছনে কতটা টাইম দিতে হবে। তোমার যদি এরকম প্ল্যানিং থাকে যে আমার সারা বছর হাতে টাইম থাকে না পড়াশোনা করার, শুধু পরীক্ষার কিছু মাস আমার হাতে টাইম থাকে, এইটুখানি টাইমই আমি দিতে পারবো, তাদেরকে বলে রাখি ঠিক আছে তোমার সারা বছর পড়তে হবে না, তুমি যদি কয়েকটা সপ্তাহ বা কয়েকটা মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে পারো অসুবিধা নেই। পড়াশোনার পাশাপাশিও আমাদের অনেক রকম কাজ থাকে, কিন্তু তাদেরকে আমি একটা টিপস দিতে চাই যে তোমরা অবশ্যই ম্যাটেরিয়ালসগুলো জোগাড় করে রাখবে। কারণ টিচার যখন পড়ায় তারা কিন্তু সারা বছর ধরেই পড়ায় এবং তাদের নির্দিষ্ট সময়ে নোটসগুলো প্রোভাইড করে থাকে। এবার সেটা অনেকে কালেক্ট করে না। নোটস কালেক্ট না করার ইস্যু যদি তোমার টাইম বা পরিস্থিতি হয়ে থাকে তাহলে বলবো কিছু না কিছু উপায় থাকবেই। তুমি একটু মাথা খাটিয়ে একটু সময় দিয়ে নোটসগুলো প্লিজ কালেক্ট করে রাখো। বন্ধুর কাছ থেকে হোক, যদি বন্ধুরা সহযোগিতা না করে অনেস্টলি তুমি তোমার প্রবলেমটা তোমার টিচারের সঙ্গে শেয়ার করো, তারা অবশ্যই তোমাকে সহযোগিতা করবে। আর যদি বন্ধুরা করে থাকে তাহলে তো টিচারকে আর ডিস্টার্ব করার কোনো মানেই হয় না, সেখান থেকে হয়ে গেলে তো সহজেই হয়ে গেল। তো যে করেই হোক আমি এক কথাই বলতে চাইছি, ম্যাটেরিয়ালসগুলো পরীক্ষার আগেই কালেক্ট করে রাখো। অনেকেই আছে পরীক্ষার আগে যে সময়টুখানি পায় সেই সময়টা বন্ধুদের কাছ থেকে ফোন করে, এর কাছ থেকে ফোন করে, ভাই নোটস আছে নোটস আছে এই করতে করতে সময়টা নষ্ট করে ফেলে। তাই এই সময়টা নষ্ট করার মতো একদমই নয়। তুমি সারা বছর পড়তে পারোনি, তুমি সারা বছর মনোযোগ দিতে পারোনি, খুব ভালো কথা, কিন্তু এই যে একটা মাস আছে এই টাইমটা প্লিজ নষ্ট করো না নোটস কালেক্ট করতে গিয়ে, ম্যাটেরিয়ালস কালেক্ট করতে গিয়ে। কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে সবটা এখন আমাদের জানা। এখন আমরা পড়াটা শুরু করব। সবার প্রথমেই মুখস্থ করতে যাবে না, বোকার মতো কিছু না বুঝে মুখস্থ করে কিচ্ছু হবে না। যে টপিকটার উপর তোমাকে পড়াশোনা করতে হবে তার বেসিক কনসেপ্ট থাকা ইজ নেসেসারি। তার জন্য তুমি যে কোনো সোর্স ইউজ করতে পারো, সেটা টিচার হতে পারে। আজকালকার সময় সোশ্যাল মিডিয়াও এতে অনেক বেশি ভূমিকা রাখছে, তার মধ্যে ইউটিউব প্ল্যাটফর্মটা খুবই ভালো কাজ করে এই ক্ষেত্রে।
আর তুমি যদি অফলাইনে সুযোগ পেয়ে থাকো তাহলে তো কোনো কথাই হবে না। এগুলো আমি অফলাইন থেকেই স্যারের কাছ থেকে জেনেছিলাম এর বেসিক কনসেপ্ট সম্বন্ধে, এবং স্যার পুরো নোটসটাই ট্রুলি বুঝিয়েছিলেন। তো আমি তখন ক্লাস করেছিলাম, কিন্তু বাড়ি এসে তারপর আমার আর পড়া হয়নি এই নোটসগুলো। কিছু নোটস আমি কভার করেছি, বাট কিছু নোটস আমার হয়নি। তো সেগুলো আমি একবার ট্রুলি রিডিং মারছি, এবং তাতে আমার কিছু কিছু বেসিক কনসেপ্ট তৈরি হচ্ছে। আর তার সাথে সাথে যে ওয়ার্ডগুলো আমার অচেনা সেগুলো আমি আন্ডারলাইন করে রাখছি। একেবারে আমি শেষে সেই ওয়ার্ডগুলো লিখে নিয়ে তার মানেগুলো জেনে নেব গুগলস থেকে। রিডিং পড়ার সময় আমি বোঝার পাশাপাশি আরও একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে কিওয়ার্ড ফাইন্ডিং করা। কিওয়ার্ড মানে হচ্ছে যে ওয়ার্ডগুলো আমার কাছে চাবির মতো কাজ করে। যেমন একটা তালা খুলতে গিয়ে একটা চাবির প্রয়োজন হয়, ঠিক তেমনই প্রত্যেকটা পড়া আমি শিকলের মতো করে তৈরি করে তাকে একটা তালা বন্ধ করে দেব, এবং সেই তালা খোলার জন্য একটা চাবিরও ব্যবস্থা করব। এখানে চাবি বলতে আমি কিছু ওয়ার্ডকে বোঝাচ্ছি, মানে প্রত্যেকটা লাইন থেকে আমি এক একটা করে ওয়ার্ড এখানে আন্ডারলাইন করে রাখছি। এই ওয়ার্ডগুলো মনে পড়তেই আমার মনে পড়ে যাবে, আচ্ছা আমি ওই লাইনটার কথা বলছি। এইভাবে আমার পরীক্ষার সময় কোনো কিছু অনেক সহজেই পড়াগুলো মনে পড়ে যায়। এটা আমি যখন থেকে অনার্স নিয়ে পড়াশোনা করছি তার ঠিক মানে প্রথম সেমের পর থেকেই আমি এই টেকনিকটা ইউজ করি। ভীষণ কার্যকরী একটা টেকনিক। কিওয়ার্ডসের একটা আলাদা কনসেপ্ট আছে, সেটা তোমরা গুগলসে জেনে নিতে পারো, কিন্তু এই কিওয়ার্ডসের কনসেপ্টটা একটু আলাদা। এটার পুরোপুরি আমার নিজের উপলব্ধি করা। তবে এর আরও কয়েকটা ধাপ আছে, ইন ডিটেলসে আমি তোমাদের প্রত্যেকটা ধাপ বোঝাবো প্রথমেই, কিন্তু বলবে না যে আমি তো কিছু বুঝতে পারছি না কি আপনি বলছেন। তো আগে তুমি প্রত্যেকটা ধাপ সম্বন্ধে জানো, দেন তুমি নিজেই বুঝতে পেরে যাবে, আমাকে আর কোনো কোয়েশ্চেনিংয়ের প্রয়োজন হবে না। কিন্তু পড়তে পড়তে এখানে আরও একটা ডিস্ট্রাকশন চলে আসলো। আমার এখানে ডেলিভারি বয় কল করেছে, একটা ড্রেস অর্ডার করা ছিল, তো সেটা চলে এসছে। কিন্তু অদ্ভুত, আমি ড্রেসটা অর্ডার করেছি জাস্ট 2 দিন আগে। এত কুইক সার্ভিস, সত্যি এটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। আমরা বোধহয় টপিক থেকে বেরিয়ে যাচ্ছি। সো ব্যাক টু আওয়ার টপিক। যে যে ওয়ার্ডগুলো আমি কিওয়ার্ড হিসেবে চিহ্নিত করেছি সেগুলো এখন আমি খাতাতে নোট করে রাখবো। আমরা যতই সারা বছর পড়ি, পরীক্ষার আগের দিন কিন্তু আমাদের হাতে অনেকটা সময় কম থাকে। রিভিশনের জন্য আমরা অনেক কম সময় পাই। তাই যদি এই রকম কিওয়ার্ডসগুলো থাকে এবং আগে থেকে যদি আমি সুন্দরভাবে নোটসটা কভার করে রাখি আর এই কিওয়ার্ডসগুলো জাস্ট পড়ে যদি চলে যায়, তাহলে আমরা অনেক কম সময়ের মধ্যে রিভিশনটা কমপ্লিট করতে পারবো, অনেক কনফিডেন্টলি আমি এক্সাম দিতে পারবো। আর পরীক্ষার হলে গিয়ে অনেক কিছু ভুলে যাওয়ার প্রবণতাটা অনেকটা কমে যায়। যত তাড়াতাড়ি মুখস্থ করব তত তাড়াতাড়ি ভুলে যাব, তাই জন্য আমি কি করছি, এক্সাম ঘেঁষা পড়াগুলো মুখস্থ করতে চাইছি। আর যেগুলো মুখস্থ ভিত্তিক নয় সেগুলো আমি আগে ভাগে একটু মিটিয়ে রাখছি। এই দেখো এখানে আমার কিওয়ার্ডস তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এতগুলো নোটস মুখস্থ করতে গেলে জাস্ট আমার এই 3 পেজ মতো কিওয়ার্ড মুখস্থ করতে হবে। আর 3 পেজ, ফুল 3 পেজ নয়, মাঝখানে মাঝখানে অনেক ফাঁকা রয়েছে। পুরোটা যদি আমি ধরি তাহলে জাস্ট 1 পেজ হচ্ছে কিওয়ার্ড। তোটা সিলেবাস জাস্ট একটা পেজের মধ্যেই ধরে গিয়েছে। এটা শুধুমাত্র সম্ভব কিওয়ার্ডের মাধ্যমেই। কিওয়ার্ড খোঁজা থেকে শুরু করে নোট করা সবটাই কমপ্লিট। এখন মেইন কাজ সেগুলো মাথায় ঢোকাতে হবে, অর্থাৎ মেমোরাইজ করব। এখন আমি কিওয়ার্ডসগুলো মুখস্থ করব। তোমরা একটা কথা হয়তো নোট করেছো যে দিদি আপনি দেখালেন হয় 3টে পেজ, কিন্তু বলছো একটা পেজ। আসলে অনেক ফাঁকা ফাঁকা দিয়ে লিখেছি। আর ফাঁকা ফাঁকা নয়, মানে একটা লাইনে মনে করো 2টো কিওয়ার্ড আছে, তো সেটা জাস্ট আমি একটা লাইনে লিখেছি, মানে 2টো ওয়ার্ড জন্য আমি একটা পুরো লাইন ইউজ করেছি। তো তার জন্য ওটা অনেক ফাঁকা ফাঁকা হওয়ার জন্য জাস্ট 3টে পেজ লেগে গেছে। সবটা যদি আমি গ্যাপ না দিয়ে লিখি তাহলে সেটা কিন্তু 1 পেজেই ধরে যাবে। তো তাই জন্য আমি বললাম যে সব কিওয়ার্ডগুলো একটা পেজের মধ্যেই ধরে গেছে। এখন আমি মেইন পার্টটা মুখস্থ করব, কারণ কিওয়ার্ডগুলো তো পরীক্ষার খাতায় লিখে আসলে নাম্বার দেবে না, মেইন পার্টগুলো লিখতে হবে। আর মেইন পার্ট মুখস্থ করতে আমার খুব ভালো লাগে, কারণ গল্পের ছলে মানে লিটারেচার মানেই তো গল্প, তো খুবই ভালো লাগে আমার মেইন পার্টগুলো মুখস্থ করতে। এবার দেখো এমনি পড়তে একটা অন্যরকম, বাট আমি এত বৈচিত্র্য নিয়ে পড়াশোনা করি, কিওয়ার্ড মুখস্থ করছি, কিওয়ার্ড ফাইন্ডিং করছি, তো এগুলো আমার ভীষণ বোরিং লাগে, ভালো লাগে না করতে।
তো তুলনামূলকভাবে দেখতে গেলে ওই প্রত্যেকটি স্টেপের মধ্যে থেকে এই স্টেপটা আমার ভীষণ ভালো লাগে। হয়তো ওই স্টেপগুলো না থাকলে এই স্টেপটা আমার ভীষণ বোরিং লাগতো। তো যাই হোক, আমি এইটুখানি বোঝাতে চেয়েছি, পড়াশোনা বোরিংলি নয়, অবশ্যই বৈচিত্র্যের সাথে করো, অনেক ইন্টারেস্টিং লাগবে। পড়াশোনাকে ইন্টারেস্টিং করার জন্য বৈচিত্র্যতা একটা পয়েন্ট, আরও একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে লিঙ্কিং করা। এতে শুধু ইন্টারেস্ট বাড়ে না, তার সাথে সাথে কোনো কিছু মুখস্থ করলে সেটা অনেক দিন পর্যন্ত তোমার মাথায় থাকে। লিঙ্কিং বিষয়টা বোধহয় অনেকেই জানো, আর যারা জানো না তাদের জন্য একটু ইন ডিটেলসে বোঝাই। এখানে একটা কোশ্চেনকে আমি মডেল হিসেবে ইউজ করছি, যে বঙ্গভঙ্গ কবে হয়েছিল? 1905 সালে। আর আমার জন্মসালটা কবে? 2005 সালে। এই যে 2005 সালটা কিন্তু আমার জানা একটা তথ্য, কিন্তু মনে করো আমি বঙ্গভঙ্গ আজকে প্রথম পড়ছি, এই 1905 সালটা কিন্তু আমার কাছে একটা অজানা তথ্য। এই অজানা তথ্যের সাথে জানা একটা তথ্য আমি লিঙ্ক করে দিলাম, তো তাতে আমার অনেক দিন পর্যন্ত এই তথ্যটা মনে থাকবে। তো আজকে আমরা কি কি শিখলাম? সবার প্রথমে আমরা কিওয়ার্ড ফাইন্ডিং করেছি, সেগুলো আমরা নোট করেছি, সেগুলো আমরা মুখস্থ করেছি। তারপর যে ম্যাটেরিয়ালসগুলো আমাদের কাছে ছিল সেগুলোর মেইন পার্ট আমরা মুখস্থ করেছি। এখনও কিন্তু আমাদের প্রিপারেশন শেষ হয়নি, তবে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব, কারণ এক্সামের আগে আমি এই এতটুকুনি কভার করে রেখেছি, বাদ বাকিটা আমি পরীক্ষার আগের দিন করব। তো সেটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।